আসসালামু আলাইকুম। যারা আছেন আমার কথাই শোনা যাচ্ছে? আচ্ছা। আহ, ওই আসলে একটা পাবলিকলি কথা বলতে হইলে তো একটা প্রিপারেশন নিয়ে তারপরে কথা বললে ভালো। তো আমি আসলে খুব বেশি যে প্রিপারেশন নিতে পারছি তা না। তো আমি দু একটা পয়েন্ট জাস্ট লিখে নিয়ে আসছি যে যেটা নিয়ে কথা বলা যেতে পারে। তো আমার মনে হয় যে আমার কথা হয়তো 15-20 মিনিটের একটা কথা বলবো। তো তারপরে আপনারা যদি পার্টিসিপেট করেন তাইলে হয়তো একটা আমার ধারণা একটা ভালো আলাপ হইতে পারে আর কি। তো আমাকে প্রথমেই যখন রাজু জানাইছিলেন সাবজেক্টটা হচ্ছে সেন্সরশিপ এবং বাংলাদেশের চিন্তা জগৎ, তো তখনই আমি আসলে একটু কি বলবো যে কিছুটা এম্বারেসিং হয়েছে। কারণ হচ্ছে যে আসলে সেন্সরশিপ বলে তেমন কিছু তো আসলে ডাইরেক্টলি এখন আর কাজ করে না। মানে আপনি যদি দেখেন যে ধারণা একটা পুরনো একটা ধারণা আছে যে হইতেছে যে আপনার ওই যে ক্ষমতা হচ্ছে খুব ভায়োলেন্ট একটা ব্যাপার, কিন্তু আসলে ক্ষমতা তো খুব একটা ভায়োলেন্ট ব্যাপার না। বরং হচ্ছে ক্ষমতা যখন তার ভায়োলেন্সকে ইউজ করতে শুরু করে তখন আসলে তার ক্ষমতার জায়গাটা আসলে এক্সপোজড হয়ে যায় এবং এইটা তখন কাজ করে না। মানে এই রকমের একটা ব্যাপার। ক্ষমতা অবশ্যই ভায়োলেন্ট, কিন্তু হচ্ছে ভায়োলেন্স দিয়ে কিন্তু আপনি ক্ষমতা ধরে রাখতে পারেন না। যদি জুলাইয়ের ক্ষেত্রেই দেখেন, জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটছিল, হাসিনা হচ্ছে ভায়োলেন্ট হয়ে গিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন। তো এইটা তো কাজ করে নাই। তো একই রকমভাবে আপনি যখন কোনো কিছুকে বলেন যে সেন্সরশিপ, সরাসরি সেন্সরশিপ তো আসলে কখনোই কাজ করে না এখন আর। আপনাদের যদি মনে থাকে 2-3 বছর আগেই মনে হয় এরকম একটা ঘটনা ঘটছিল যে 3 জনের বই হচ্ছে আপনার বাংলা একাডেমি থেকে তুলে নেওয়া হয়েছিল বইমেলা থেকে। ফাহাম আব্দুল সালাম, তারপরে ফয়েজ আহমেদ তায়েব আর হচ্ছে জিয়া হাসানের। তো দেখেন ওনাদের বই তো আসলে মানে কোনো জায়গা থেকে আউট করা যায় না, বরং ওনাদের একটা পপুলারিটি বৃদ্ধি পাইছে। তো আমি দেখি যে এই যে সো কল সেন্সরশিপের মাধ্যমে যেটা হয়, এক ধরনের মাঝারি মানের চিন্তাকে পপুলার করে ফেলা হয়। এইগুলি লোকজনের মধ্যে নামগুলি ছড়ায়, আরও লোকজন জানে। তো সেন্সরশিপ রাষ্ট্রের ক্ষেত্রে বা ধরেন কেউ মানে বলল যে এই জিনিসটা নাই, এই জিনিসটা করা যাবে না, এইভাবে সেন্সরশিপ আরোপের ঘটনাটা এখন আর ঘটে না। কিন্তু সেন্সরশিপ তো আছে, এবং আমার ধারণা হচ্ছে সেন্সরশিপ আরও খুব প্রবলভাবে আছে। আমি এই কারণে আমি এই ঠিক করছি যে এখানে আসলে সেন্সরশিপ কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি কথা বলবো। তো সেন্সরশিপ আমাদের সময় কাজ করে হচ্ছে আসলে একভাবে আপনার এক ধরনের নয়েজের ভিতর দিয়ে। তো এই জিনিসগুলি আসলে তো অনেকেই নোটিস করছেন এবং অনেকেই বলছেন। আমি একটা জিনিস, আমি যেটা নয়েজের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ওমবার্তো ইকোর একটা লেখা আছে 2012 সালে, সেটা ইংলিশে ট্রান্সলেট হয়েছিল যে সেন্সরশিপ অ্যান্ড সাইলেন্স নামে। তো ওইখানে উনি দেখাইতেছিলেন যে সেন্সরশিপ ব্যাপারটা কিভাবে কাজ করে। তখনকার যে ইতালিয়ান প্রধানমন্ত্রী, ওনার ব্যাপারে হচ্ছে একটা এলিগেশনের কাজ করতেছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তো তখন যে সরকারি মিডিয়া ছিল, সরকারি মিডিয়া হচ্ছে ওই ম্যাজিস্ট্রেটের পিছনে লাইগা করলো কি, তারা বলতে শুরু করলো যে সে তো 2 কালারের 2 মোজা পরে, সে তো পার্কে গিয়ে হচ্ছে লাঞ্চ করে, এবং এইগুলি নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করলো। মানে এইটা কিন্তু সেন্সরশিপ না, সেন্সরশিপ সে হচ্ছে একটা নয়েজ ক্রিয়েট করলো, এবং এই নয়েজের ভিতর দিয়ে এটাকে হাসাহাসি করা শুরু করে দিল, যেন ওই লোকটার কথা আর কোনো ভ্যালুই নাই। যেমন ধরেন ওই বিটিভির যে বাতাবি লেবু আমাদের এখানে ছড়াই গেছিল, মানে বাতাবি লেবুর কাজটা কি ছিল? কাজটা ছিল হচ্ছে আপনার একটা নয়েজ ক্রিয়েট করা। যদিও ওনারা খুব একটা পাওয়ারফুল ছিলেন না, এই কারণে নয়েজটা তৈরি করতে পারেন নাই, কিন্তু হচ্ছে আসল জিনিস নিয়ে কথা না বলা। আপনি যদি অনলাইন পোর্টালগুলিতে দেখেন হাসিনার আমলে কি কি জিনিস বলা হইতো, যে ওই কোন নায়িকা কি খাইছে, কার কি হাসি ঠাট্টা করতেছে, কার কি ঘটনা ঘটতেছে। এবং আপনি ওই কিছুদিন আগেও যদি দেখেন, জুলাইয়ের কিছুদিন আগেও হচ্ছে ফেসবুকে যে জিনিস ভাইরাল করে দেয়া, সেটা হচ্ছে রাসেল ভাইপার দিয়ে সাপ টাপ এগুলি নিয়ে খুবই ভাইরাল ইস্যু তৈরি করে দেওয়া হলো। মানে কি একটা নয়েজ তৈরি করা হচ্ছে, এবং এই নয়েজের মধ্যে আপনি যদি কোনো কথা বলতে যান সেই কথাগুলি হইতেছে হারায় যাবে। আপনি কোনো ফ্রুটফুল কথা বলতে পারবেন না।
আপনি যদি কোনো সিরিয়াস কথা বলতে যান, আপনি যদি কোনো মেইন ইস্যুতে কথা বলতে যান, সেটা হচ্ছে একটা নয়েজের মধ্যে হারায় যাবে। তো সেন্সরশিপ এখন আসলে হচ্ছে একটা নয়েজ ক্রিয়েট করা, ইট এনি কস্ট। মানে এটা আপনার কিন্তু ওই যে এখন যে ফেক নিউজগুলি হয় বা ধরেন ওই যে মিসলিডিং যে নিউজগুলি হয়, এরা জানে এরা মিথ্যা কথা বলতেছে, একটা গুজব ছড়ায় দেয়া। হ্যাঁ, এর কারণ হইতেছে একটা নয়েজ তৈরি করা। আপনি ওই নয়েজের মধ্যে থাকেন এবং হচ্ছে আপনি যে কথাগুলি নিয়ে আপনার চিন্তা করা উচিত, যেগুলি নিয়ে আপনার কনসার্ন হওয়া উচিত, সেগুলি নিয়ে যাতে আপনি কনসার্ন হইতে না পারেন। তো সেন্সরশিপের যদি কথা বলেন, সেন্সরশিপ আসলে এখন কাজ করে নয়েজের ভিতর দিয়ে। নানান রকমের নয়েজ চারপাশে তৈরি করা হবে যাতে আপনি ইম্পর্টেন্ট কথাগুলিকে বলতে না পারেন। তো এইটা একটা ফর্ম, মানে এই নয়েজটা। এবং এই নয়েজটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে সেকেন্ড ফর্মটা, এটা হচ্ছে একটা নেটওয়ার্কিংয়ের ভিতর দিয়ে কাজ করে। আপনি দেখবেন আমাদের এখানে যে 40-50টা টিভি চ্যানেল ছিল, ওরা কিন্তু একই নিউজ ছাপাইতো। এখনও দেখবেন যে প্রচুর নিউজ পোর্টাল আছে 20-25টা, ওরা করে কি, ওরা কিন্তু ইকোটাকে তৈরি করে। হ্যাঁ, ধরেন পরিমণির একটা নাটকের ইয়ে হচ্ছে, মানে শুটিং হচ্ছে, সেটাকে হচ্ছে 20টা পত্রিকা হচ্ছে আপনার পোর্টাল হচ্ছে নিউজ করবে এবং হচ্ছে আপনার নিউজ ফিড অকুপাই করে রাখবে। এবং আপনার যখন এই নেটওয়ার্কিংয়ের ভিতর দিয়ে জিনিসটা অকুপাইড হয়ে থাকতেছে, আপনি কিন্তু এর বাইরে আর চাইতে পারতেছেন না। মানে আমাদের একটা হিউম্যান সাইকোলজির ব্যাপার বলেন বা যেটা বলেন, আমরা তো আসলে আমাদের চারপাশের জিনিসগুলিকে দেখি। আপনি দেখবেন যে জুলাইয়ের পরে প্রচুর মিডল ক্লাস হিরোইজমের গল্প আমরা শুনতেছি। এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছেন, যারা অন্যান্য ভার্সিটির আছেন, ওনারা যখন ওনাদের স্মৃতি কথাগুলি বলেন, দেখবেন যে ওনাদের আশেপাশের লোকজন আছে, এগুলি হচ্ছে কি একটা অকুপাইড হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন আজকে থেকে 2-3 বছর পরে জুলাইয়ের যত কাহিনী আছে, সব কাহিনী কিন্তু হচ্ছে এই মিডল ক্লাস, এই শিক্ষিত, এই ভার্সিটির ক্যাম্পাস, এই জায়গাতে আটক হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আপনি একজন রিক্সাওয়ালা তো স্মৃতি কথা লিখবে না, বা একজন যে ছোট ব্যবসায়ী সে তার বন্ধু বান্ধবের সাথে বলবে, কিন্তু এটা তো মিডিয়ার মধ্যে আসবে না। তো তাইলে হবে কি, এই যে একটা নেটওয়ার্কিংয়ের প্যাচ আছে, এই নেটওয়ার্কিংয়ের মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের একটা সেন্সরশিপ আরোপ হচ্ছে। এবং এই নেটওয়ার্কিংয়ের অনেকগুলি লেয়ার আছে। হ্যাঁ, নেটওয়ার্কিংয়ের লেয়ারগুলি কীরকম, যেমন ধরেন বা হাসিনার আমলে হাসিনা তো আসলে কাউরে বলে নাই যে আমাদের প্রেস করতে হবে, হ্যাঁ, আমাকে নিয়ে স্মৃতি কথা লিখতে হবে, বঙ্গবন্ধুকে আব্বা ডাকতে হবে। হ্যাঁ, এগুলি তো উনি বইলা দেন নাই, কিন্তু এগুলি লোকজন করছে। কেন করছে? কারণ এগুলি করলে একটু সুবিধা পাওয়া যায়। এখনও দেখবেন যে অনেকে হচ্ছে মানে বিএনপি ক্ষমতায় আসার আগেই জিয়াউর রহমান নিয়ে শুরু হয়ে গেছে আর কি। বই তো 10-12টা বাইর হয়ে গেছে। আমি আজকে বই মেলায় এসে দেখতেছিলাম, সব জায়গায় হচ্ছে জিয়াউর রহমানের বই আর কি। এবং এইটা ধরেন হাসিনার আমলে ছিল বঙ্গবন্ধুর বই। তো এইটা তো সেন্সরশিপে কেউ বইলা দেয় নাই যে আপনি এটা করেন, কিন্তু মানুষ যারাই করতেছেন ওনারা তো নিজেদের তাগিদেই করতেছেন। একটা জিনিস হচ্ছে যে এখানে তো একটা ইন্টারেস্ট গ্রো করছে, এতদিন ওনাদেরকে নিয়ে কেউ কথা বলে নাই, তো সুতরাং একটা ইন্টারেস্টের ব্যাপার আছে। আবার চোখে পড়ারও ব্যাপার আছে। যেমন বইয়ের ব্যবসার একটা বড় ঘটনা হচ্ছে যে আসলে তো সরকারি যে ইয়েগুলি হয়, প্রিন্টিং বিজনেসগুলি হয়, সেটার সাথে লিয়াজও মেনটেন করা। তো আপনি যদি জিয়াউর রহমানের নিয়ে বই 5টা ছাপান, আপনি তো আসলে ওইখানে সরকারি সুবিধাটা পাবেন। আগে যে বঙ্গবন্ধু নিয়ে বই ছাপানো হয়তো, তার কারণটা তো ছিল হচ্ছে যে এই কাজগুলি করলে আমরা এই বেনিফিটগুলি পাবো। তো ইটস এ নেটওয়ার্ক সিস্টেম, এখানে একটা জড়িত আছে। আপনি দেখবেন ওই যে ঘটনাটা ঘটে যে আপনি কেন বাংলাদেশে বাম বলয়ের বাইরে কোনো কিছু বলতে পারেন না, কারণ হচ্ছে প্রত্যেকটা যে ইন্টেলেকচুয়াল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের তো সবাই কম বেশি ওই বাম ধারণার সাথে জড়িত। আমি এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছিল হচ্ছে চিটাং একবার কথা বলতে গেছিলাম। তো আমি জুলাইয়ের পরে, ওনারা খুবই জুলাইয়ের খুব প্রমিনেন্ট ছেলে পেলে ছিলেন ফিল্ডে, মানে ওনারা রীতিমতো যুদ্ধ করছেন। ওনারা এখন সাংস্কৃতিক প্রোগ্রাম করেন। তো ওনাদের 2-3টা প্রোগ্রাম দেখার পর আমি বললাম যে আপনারা তো ভাই, মানে উদ্দেশ্য আপনাদের ভালো, কিন্তু তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেই কালচারাল পান্ডা যারা ছিল তাদেরকেই আবার ডাকতেছেন। মানে জিনিসটা তো আর নড়চড় হচ্ছে না। মানে যেই লোকগুলি বঙ্গবন্ধু পূজা করত, তারা তো জিয়াউর রহমান পূজা করবে, অন্য কারো পূজা করবে, আপনি তো নতুন কোনো জায়গা পাবেন না। তো ওনারা তখন খুব অবাক হইলেন
মানে বলে যে তাহলে আমরা কাদেরকে ডাকবো, জামাত ইসলামের লোকজনকে ডাকবো? মানে আপনি দেখেন যে আপনি যে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে আপনারা থাকতে হবে। আমি এটা বলতেছি, এটা ভালো বা খারাপের ঘটনা না, যেন আপনি চিন্তা করেন তার মানে আপনি কোন ব্লকের লোক সেটা লোকজনের আগে কনফার্ম হইতে হবে, বা আপনাকে ওই জায়গাটাতে মিশতে হবে, এনশিওর করতে হবে। এইটা হচ্ছে সেন্সরশিপ। এই যে একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকা, একটা বিলঙ্গিংনেসের মধ্যে থাকা। আমি দেখতাম যে আসলে ওই এই হাসিনার আমলে কেউ অনেকেই আসলে কথা বলতে পারতেন না। বলতে যে পারতেন না সেটা যতটা না রাষ্ট্রীয় ভয় ছিল, এটা তো ছিলই। যারা একটু প্রমিনেন্ট ফিগার ওনাদেরকে তো চিনতেন সবাই, কিন্তু ছোটোখাটো লোকজনও দেখবেন যে খুব একটা বলতে পারতো না। না বলার কারণটা হইতেছে এই নেটওয়ার্কিং, যে বাকশালের মধ্যে তো তার ফ্রেন্ড আছে, পুলিশে তার ফ্রেন্ড আছে, ছাত্রলীগে তার ফ্রেন্ড আছে। সে যখন ওই নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকতেছে তার কথা তো অটোমেটিক্যালি আটকায় যাচ্ছে। মানে আমাদের একটা অ্যাজ এ সোশ্যাল বিং আমাদেরকে তো কোনো না কোনো সোশ্যাল স্পেসের মধ্যে থাকতে হয়, একটা সমাজের মধ্যেই থাকতে হয়। এবং কিন্তু ওইটা যদি আমাদের চিন্তার জায়গাটাকে অকুপাই করে ফেলে, রেস্ট্রিক্ট করে ফেলে, ওইটাই হচ্ছে আসলে সেন্সরশিপের ঘটনাটা হয়ে ওঠে। এইটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টটা, যে সেন্সরশিপ কাজ করে এক ধরনের নয়েজ ক্রিয়েটের মধ্যে দিয়ে, এক ধরনের নেটওয়ার্কিং এস্টাবলিশমেন্টের মধ্যে দিয়ে। এবং থার্ড আরেকটা পয়েন্ট হচ্ছে আসলে নীরব করে দেওয়ার ভিতর দিয়ে, সাইলেন্স করে দেওয়ার ভিতর দিয়ে। আপনি ওই যে যেমন ধরেন ওই 15-20 বছর হাসিনার আমলে আপনি যখন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুরা ছিলেন, ওনারা সাংস্কৃতিক প্রধান ছিলেন, ওনারা কিন্তু হচ্ছে ওই খানাদর রহমানকে হচ্ছে বানায় ফেলছেন, রাজাকার বানায় ফেলছেন, এবং ওনার আবার তোরা মানুষও হচ্ছে সিনেমা ওনারা ইউটিউব থেকে সরাই ফেলছেন, এবং এখনও এই সিনেমা পাবেন না। এই যে একটা সাইলেন্সের ভিতর ঠেলে দেয়া, এই সাইলেন্সের ঘটনাটাও মাল্টিপল ওয়েতে ঘটে। সাইলেন্সটা যেমন ধরেন একটা হচ্ছে ক্লাসের ভিতর দিয়ে ঘটে, যেমন ধরেন আমাদের এখানে রাজনৈতিকভাবে হয়েছেন, সাফারার হয়েছেন, এরকম কথা বলতে গেলে আল মাহমুদের কথা আসে। কারণ আল মাহমুদ হচ্ছে তখন ওই যে প্রগতিশীলদের থেকে বের হয়ে আসছেন, কিন্তু আল মাহমুদ, শামসুর রহমান, ওনারা কিন্তু একটা ক্লাসেই বিলং করতেন। আপনি এখানে আশকর আলী পণ্ডিতের নাম শুনবেন না, কারণ উনি হচ্ছে অ্যাজ এ ক্লাস উনি বাইরে চলে গেছেন, উনি হচ্ছে আঞ্চলিক ভাষার শিল্পী। হ্যাঁ, গফুর আলীর নাম শুনবেন না, কারণ হচ্ছে ওনারা ক্লাসের কারণেই হচ্ছে একটা নীরব জায়গাতে চলে যান। আমাদের যে একটা মিডল ক্লাস আরবান সাহিত্য ধারণা আছে, সেখানে হচ্ছে সার্টেন ক্লাসের লোকজন বিলংই করে না। এটা হচ্ছে ক্লাসের ভিতর দিয়ে নীরবতার ঘটনাটা ঘটে। আবার যেটা বললাম যে হচ্ছে বিভিন্ন কালচারাল আইডিওলজির কারণে এই ঘটনাগুলি ঘটে, পলিটিক্যাল আইডিওলজির কারণে এই ঘটনাগুলি ঘটে। যেমন ধরেন গোলাম মোস্তফা হচ্ছে কিন্তু ওই যে বিশ্বনবী লিখছেন, কিন্তু দেখবেন যে এখনকার রিডিং লিস্টে ওনার নাম খুব একটা আসে না আসার কারণ হচ্ছে পাকিস্তান আমলে উনি আরবি হরফের কথা বলছিলেন। তো উনি 1965 সালে মারা গেছেন। ফররুক আহমেদের মতো ওই যে স্বাধীনতার পরেও বাইচা ছিলেন না আর কি। তো যার ফলে কিন্তু ওনাকে ওই যে প্রো পাকিস্তানি একটা ঘটনা হয়ে থাকার কারণে ওনার নাম আর বলা লাগে না। কিছু নীরবতা, পলিটিক্যাল আইডিওলজির কারণেই হচ্ছে কিছু লোককে আমরা সরাই দিতে চাই আর কি। হ্যাঁ, যেমন ধরেন ওই যে হুমায়ুন আজাদ যখন বাংলাদেশের ওই কবিতার সংকলন করছেন, তখন হচ্ছে আল মাহমুদকে ডাকেন নাই। হ্যাঁ, কারণ হচ্ছে উনি আধুনিক কবি না আর কি, এইরকম একটা ব্যাপার করছেন। এই যে এইগুলো হচ্ছে কি, এগুলি দিয়ে তো বাদ দেয়া গেল না, কিন্তু এগুলি দিয়ে হচ্ছে নীরব করে দেয়া গেল। আপনি হচ্ছে যে এই নীরবতার জায়গাগুলি দেখবেন। তো আমার কাছে যদি সেন্সরশিপের কথা বলেন, রাষ্ট্রীয় সেন্সরশিপ আসলে এখন আমার কথা হচ্ছে ওই ভায়োলেন্সের মতোই এত বেশি এফেক্টিভ না। আমাদেরকে যদি সেন্সরশিপের কথা খেয়াল করতে হয়, তাইলে দেখতে হবে এখানে কি ধরনের হচ্ছে নয়েজ ক্রিয়েট হচ্ছে, কোন ধরনের নেটওয়ার্কিং এখানে এফেক্টিভ আছে, এবং নীরবতার কোন কোন জায়গাগুলিকে আসলে কোন জায়গাগুলিকে নীরবতার ভিতরে চুপ করায় রাখা হয়েছে। এই তিনটা পয়েন্ট যদি আমরা খেয়াল করি, তাইলে হচ্ছে আমরা এখনকার সাইলেন্সের জায়গাটা, সেন্সরশিপের জায়গাটা বুঝতে পারবো। আমার ধারণা হচ্ছে যে আমি জাস্ট তিনটা ধারণার কথা বললাম, এখানে হয়তো আরও অনেক টুল, আরও অনেক এলিমেন্ট আছে, কিন্তু আমার কথা হচ্ছে ট্রেডিশনাল সেন্সরশিপের মধ্যে সেন্সরশিপ কাজ করে না।
এখন কথা হচ্ছে যে এটাকে আমরা তাহলে ওভারকাম করব কিভাবে। এখন মুশকিল হইতেছে কি, আপনাকে এইগুলির আমি নেগেটিভ সাইডগুলি বললাম, কিন্তু এগুলির তো আসলে একটা ফ্লিপ সাইডও আছে। যেমন ধরেন আপনি কোনো একটা ইস্যুকে ইস্যু বানাইতে চান, আপনাকে তো সার্টেন নয়েজ ক্রিয়েট করতে পারতে হবে। আপনি যদি জিনিসটার ইস্যু হিসেবে অ্যাস্টাবলিশ না করতে পারেন, তাইলে তো জিনিসটার মানে নয়েজ, সার্টেন নয়েজ যদি না হয়, তাহলে তো সবার কানে কথাটা পৌঁছাবে না। তো সুতরাং একটা লেভেল আপনার নয়েজ তৈরি করাটা জরুরি, যেটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করতেছেন। নেটওয়ার্কিংয়ের কথা যদি বলেন, ইন্ডিভিজুয়াল কোনো চিন্তা দিয়ে আসলে সমাজ পরিবর্তন হয় না বা কিছু হয় না। দেখবেন যে একটা চিন্তারও সিলসিলা আছে, একটা নেটওয়ার্কিং আছে। বই পড়ে আপনি আর কতটুকু জানবেন? আপনি জানবেন জ্ঞানীগুণী মানুষদের সাথে কথা বলে, ওনাদের সাথে ইন্টারাকশন করে। তো এইগুলির ভিতর নেটওয়ার্কিং তো একটা জরুরি। আপনি যদি একটা চিন্তা, নতুন চিন্তাই, জুলাইয়ের নতুন চিন্তাই তৈরি করতে চান, আপনাকে চিন্তার একটা সিলসিলা তৈরি করতে হবে, একটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে। এবং ওই নীরবতার যে জায়গাটা, সেটা হচ্ছে আপনাকে সার্টেন জায়গা তো আবিষ্কার করতে হবে, কোন কোন জায়গাগুলি নীরব। কিন্তু দেখবেন যে আমাদের এখানে একটা টেন্ডেন্সি আছে যে যা কিছু লোকজন কথা বলে না, ওইগুলি যেন খুব ভালো সাহিত্য। এইটা তো সব সময় না আর কি। হ্যাঁ, যে বা যা কিছু গোপন আছে সেটাই যেন সত্য। মানে কিন্তু আপনি সার্টেন জিনিস তো গোপনেই করবেন, তাই না? আপনি তো পোস্টার পায়খানা গোপনেই করবেন, এইটা তো আপনি পাবলিকলি করবেন না। তো সুতরাং নীরব কিছু জিনিস তো থাকবেই। কিন্তু কোনো কিছুকে, যেমন ধরেন একটা ভালো উদাহরণ বলি, সেটা হচ্ছে, আমি কবির নামটা ভুলে গেলাম। উনি হচ্ছে যশোরের কোন একজন কবি। উনি হচ্ছে ফিজিক্যালি ডিসেবলড বা কোনো একটা ঝামেলা ছিল ওনার, সেটা ওই 74-75-এর দিকে হবে বা স্বাধীনতার পরপর। তো নজরুল জসিমউদ্দিন হচ্ছে ওনাকে নিয়ে একটা কলাম লিখছিলেন পত্রিকায়, যে দেখেন কত ভালো একজন কবি, কিন্তু ওনার কথা কেউ শুনতেছে না। এবং ওনার একটা কবিতা উনি ওনার লেখার শেষে দিয়ে দিচ্ছেন, এবং কবিতাটা খুবই সুন্দর। কিন্তু মুশকিলটা হইতেছে কি, ওনার কবিতাটা হচ্ছে জসিমউদ্দিনের কবিতার মতো। মানে কিন্তু আমরা দেখেন 30-এর দশকের পরে, তারপর 60-70-এর দশকে কবিতার তো আসলে বেসলাইনগুলি চেঞ্জ হয়ে গেছে, অন্য অনেক জিনিস চলে আসছে। ওনার একটা গ্রামীণ প্রকৃতি আছে, খুব সুন্দর একটা কাব্যিকতা আছে। কিন্তু এইটা আপনি ওই 1970-80-তে এসে এই কবিতাকে আসলে মানাইতে পারবেন না, কিন্তু ওনার একটা কবি প্রতিভা আছে। তো মুশকিলটা হচ্ছে এটা, উনি যে নীরবতার ভিতরে যে ওনাকে ঠেলা দেওয়া হচ্ছে, তার মানে এটা না যে ষড়যন্ত্রের কারণে এটা হচ্ছে, বরং ওনার যে কাব্যিকতা, সেই কাব্যিকতাটা আসলে মডার্ন টাইমে এসে এতটা রিলিভেন্টও থাকতে পারতেছে না। কিন্তু ওই তো উনি যদি একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকতেন, তাইলে দেখা যেত যে কিছু নামটাম তো ওনার হইতোই। এরপরে মনে কিছু কবিতা ওনার ছাপাও হয়েছিল পত্রিকায়। তো এরকমের একটা ব্যাপার আছে যে কোনো কিছু নীরব আছে বলে, আউট অফ ফোকাস আছে বলেই সেটা ইম্পর্টেন্ট, এটা জরুরি না আর কি। তো এই হচ্ছে মানে আমার কথা আর কি। তো ওইটার যদি ওই সমাধানের কথা বলি, সেটা হচ্ছে যে আপনাকে, আমি মনে করি যে আপনি যদি একজন রিডার হন, তাইলে হচ্ছে যে কোনো ন্যারেটিভের মধ্যে দেখার জায়গাটা হচ্ছে আসলে এখানে কি কি জিনিসকে অ্যাকোমোডেট করা হচ্ছে, কি কি জিনিসকে আনা হচ্ছে এবং কি কি জিনিসকে আনা হচ্ছে না। ওই জায়গাগুলি যদি আমরা বিহাইন্ড দ্য সিন জায়গাগুলিকে একটু বোঝার চেষ্টা করি, তাইলে যে কোনো ন্যারেটিভে আসলে মানে কি বলবো, যে এই যে নয়েজে আসলে কাজ করবে না। মানে হাসিনার আমলে কি হয়েছিল, ওনারা এই 4-5 বছর ধরে চালাইতে যখন একটা ভাইরাল কিছু চালাইতে যাইতো, তখন কিন্তু ধরা খাওয়া যাইতো। মানে পোলাপান উল্টা এটা নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিত। তো এই জিনিসগুলি আর কাজ করে না আর কি। নয়েজ আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত কাজ করবে, কিন্তু অ্যাজ এ রিডার এবং অ্যাজ এ রাইটারও আমি মনে করি আমাদের দেখা দরকার যে কোনো ন্যারেটিভে যদি চলে, যে কোনো আলাপই চলতেছে একটা জিনিস নিয়ে, সেখানে আসলে কোন জায়গাগুলিকে আমরা মিস করে যাইতেছি সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে আমরা কোনো ইম্পর্টেন্ট জায়গা যেটা দেখার কথা সেটা কেউ দেখতেছে না কিনা, এবং যদি না দেখে থাকে সেটা কি এই নেটওয়ার্কিংয়ের কারণে সেটাকে ইগনোর করা হচ্ছে কিনা। ওই জায়গাগুলিকে আমরা যত বেশি আমাদের আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসতে পারবো, ইনক্লুড করতে পারবো, আমার ধারণা সেন্সরশিপের জায়গাটা তত কমতে থাকবে। মানে এগুলির তো আসলে বেনিফিটও আছে, মানে সোশ্যাল বেনিফিট আছে, পলিটিক্যাল বেনিফিট আছে। এখনকার সময়ে দেখবেন যে আপনি হইতেছে ওই যে বিএনপিকে 2টা গালি দিলে হচ্ছে জামাত শিবির খুশি হয়, এনসিপি খুশি হয়, এনসিপিকে 2টা গালি দিলে বিএনপি খুশি হয়, জামাত শিবির খুশি হয়। এইরকম যে একটা
পোলারাইজেশন ঘটতেছে, পলিটিক্যাল পোলারাইজেশন, এটা সবসময় আছে। কিন্তু আমার কথা হচ্ছে এটার বাইরে গিয়ে আমাদেরকে অ্যাক্ট করতে পারতে হবে, এটার বাইরে গিয়ে আমাদেরকে চিন্তা করতে পারতে হবে, এটার বাইরে গিয়ে আমাদেরকে কথা বলতে পারতে হবে। এবং এখন আমরা একটা বেটার এনভায়রনমেন্টে আছি যেখানে হচ্ছে এই কথাগুলি আমরা বলতে পারতেছি, যেখানে রাষ্ট্রীয়ভাবে হয়তো কিছু সমস্যা আছে, অবস্টেকলগুলি তো থাকবেই, কিন্তু আগের মতো গুম হয়ে যাওয়ার, আগের মতো হচ্ছে আপনার কি বলবো চাকরি চলে যাওয়ার, সোশ্যালি আউটকাস্ট হয়ে যাওয়ার রিস্কগুলি নাই। তো এই অবস্থাটাকে যদি আমরা ধরে রাখতে চাই, তাইলে আমাদেরকে আসলে এই যে নতুন নতুন সেন্সরশিপের জায়গাগুলি আছে এর বাইরে গিয়ে আমাদেরকে অ্যাক্ট করাটা জারি রাখতে হবে। এর মধ্যে তো যার যার পলিটিক্যাল প্রায়োরিটি থাকবে, অন্য আরও আইডিওলজিক্যাল প্রায়োরিটিগুলি থাকবে, কিন্তু এইগুলির মধ্যে আটকায় না থাইকা এর বাইরেও যারা কথা বলতেছেন, এর বাইরেও যার যে পয়েন্টগুলি আসতে পারে সেইগুলিকে আমাদের অ্যাকোমোডেট করতে পারাটা দরকার। এবং এটা যদি করতে পারি, আমার ধারণা হচ্ছে যে ওই সেন্সরশিপের জায়গাগুলিকে আমরা কমজোরি করে তুলতে পারবো। সোসাইটি চলে এক ধরনের কন্ট্রোলের ভিতর দিয়ে, তো সুতরাং এখানে কন্ট্রোল থাকবে এক ধরনের। এই সেন্সরশিপকেও আমরা, যেমন ধরেন আগে কি ছিল, পত্রপত্রিকায় লিখতে হইতো, তা নাহলে আপনার নাম কেউ জানতো না। এখন আপনি অনলাইনে লিখতে পারেন, ফেসবুকে লিখতে পারেন, এখন লোকজন আপনার নাম জানে। কিন্তু ফেসবুকেও দেখলে দেখবেন যে এখানে অ্যালগরিদম আছে, এখানে কেউ আপনার নামে রিপোর্ট করে আইডি ডিসেবল করে দিতে পারে, এখানে নানান ধরনের জিনিস কাজ করে। মানে নতুন একটা প্ল্যাটফর্মে যাচ্ছেন মানে সেন্সরশিপ নাই হয়ে যাচ্ছে তা না। তো আমার কথা হচ্ছে যত আমরা নতুন প্ল্যাটফর্মগুলিতে যাব, নতুন ধরনের সেন্সরশিপের সামনাসামনি আমরা হব। তো এই জায়গাগুলিকে আমাদের এড়াইতে হইলে, নতুন ধরনের জায়গাগুলিকে ক্রিয়েট করতে হইলে ফ্রি স্পেসটার জায়গাটাকে তৈরি করতে হবে এবং ওইটাকে অ্যালাইভ রাখতে হবে আর কি, নো ম্যাটার হোয়াট। মানে উনি আপনার পক্ষের লোক হন, বিপক্ষের লোক হন, এই ফ্রি স্পেসে যারা পার্টিসিপেট করতেছেন তাদেরকে ওই সুযোগটা দিতে হবে, তাইলে সেন্সরশিপের জায়গাটা আমার ধারণা কমবে আর কি। এই হচ্ছে আমার কথা। থ্যাংক ইউ এতক্ষণ শোনার জন্য। আমি মনে করি যে রাষ্ট্র আসলে বেশিরভাগ ক্ষেত্রে অবস্টেকলগুলি ক্রিয়েট করে আসছে, যে কারণে আমরা খুব মানে কি বলবো যে রাষ্ট্র কোনো কিছু করলে আমরা একটু সন্দিহান হয়ে যায় যে, এবং এটা দুই পক্ষ থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে রাষ্ট্রের তো কিছু বাজেট টাজেট থাকে, মানে রাষ্ট্র যে সবসময় চাপায় দেয় কবি সাহিত্যিকদের উপর তা না, অনেক কবি সাহিত্যিকরা হচ্ছে তো রাষ্ট্রের সুবিধাও নিতে চান। মানে দুই পক্ষ থেকেই সমস্যাটা, ঘটনাটা ঘটে। তো এখন এগুলি কিছু থাকবে, কিছু মাত্রায় তো থাকবেই। আমি মনে করি রাষ্ট্রের কাজ হচ্ছে কোনো কিছু চাপায় না দেয়া। আগে যেটা ছিল যে কেউ কথা বললে তাকে হচ্ছে গুম খুন করে ফেলা, মানে এটা তো হয়েছে অনেক কবি সাহিত্যিকদের ব্যাপারে, তো আমরা দেখছি ওনাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, মেইন পত্রিকাগুলিতে মানে টিভিগুলিতে ওনাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না। জুলাইয়ের পর নতুন একটা গ্রুপ অ্যাক্সেস পাচ্ছেন। তো এই ওনাদের ক্ষেত্রে হচ্ছে, রাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে অবস্টেকলটা যত কম ক্রিয়েট করা যায় তত ভালো, এটা হচ্ছে এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা হচ্ছে যে আসলে নিজেদের আইডিওলজিকে যেই রাষ্ট্রের, মানে যেই দলই ক্ষমতায় থাকুক সেটাকে প্রায়োরিটি না দিয়ে, ধরেন হচ্ছে বিভিন্ন মতামতের যে লোকজন আছে তাদেরকে কথা বলার ফ্রি স্পেসটা দেওয়াটা ভালো, এটা হচ্ছে সেকেন্ড কথা আর কি। তো আর থার্ড আরেকটা জিনিস হচ্ছে মানে আমি ওই ধরেন বাংলা একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, এইসব রাষ্ট্রীয় অর্গানাইজেশনের ক্ষেত্রে একটু সাবধান থাকতে চাই এই অর্থে যে ওনারা কিন্তু কোনো কিছু কোঅর্ডিনেট করার নাম দিয়ে হচ্ছে এটার অথরিটি হয়ে ওঠেন। তো কোনো প্রতিষ্ঠানকে সাহিত্যের চিন্তার অথরিটি কইরা তোলাটা বিপজ্জনক ব্যাপার। আমরা আমাদের রাষ্ট্রীয় অর্গানাইজেশনগুলিকে ওনারা ফ্রি স্পেসগুলি তৈরি করবেন, অবস্টেকলগুলি তৈরি করবেন না, একটা ফ্রি ফ্লোয়িং এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করবেন, এগুলি ভালো জিনিস। কিন্তু সাবধানের জায়গা হচ্ছে ওনারা যেন আমাদের আর্ট কালচারের অথরিটি না হয়ে ওঠেন, ওই জায়গাটাও খেয়াল করাটা দরকার। রাষ্ট্রের ক্ষেত্রে আমার এই তিনটা সাজেশন আছে। আমার কয়েকটা প্রশ্ন জমছে এর মধ্যে। শিওর শিওর। একটা প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ যে অপারেশন আমরা পার করলাম 15 বছরের, হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদি ঠিক লাইনে না থাকি, হ্যাঁ হ্যাঁ, আমরা এর আগেও 80 দশকে এক ধরনের অপারেশনের মধ্য দিয়ে গেছি, সেটা হয়তো এত প্রবল ছিল না। তো এই প্রত্যেকটা অপারেশনের সময় যদি এসে আমাদের 10 বছর 15 বছরের একটা টাইম স্প্যানকে খেয়ে নিতে থাকে,
এইটা তো আমাদের কোনো না কোনোভাবে এড়াইতে হবে, কারণ এভরি 5-10-15 ইয়ার্স লেটার আরেকটা বন্ধাকাল তৈরি হচ্ছে। তো এইটা তো এক ধরনের মানে অপারেশন আসলেই তৈরি করতেছে চিন্তার জায়গা থেকে। এইটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে মানে এই অপারেশনের যে এটা কি বলা যায়, মানে অপারেশন থেকে আসলে আমাদের ডিএনএর মধ্যে আছে, কারণ একদম শুরুতে বাংলাদেশ রাষ্ট্রের 71 সালের পরেই তখন আমরা এক ধরনের অপারেশন এক্সপিরিয়েন্স করছি। দেন যে সোশ্যাল মিডিয়া অনেক নয়েজ ক্রিয়েট করতেছে, এই নয়েজ ক্রিয়েশনের পরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সেলিব্রিটি তৈরি হইতে দেখলাম, যাদের অনেকের নিজস্ব এজেন্ডা বা নিজস্ব চিন্তার ধারা আছে। তো তারাও কি একইভাবে আমাদেরকে এইভাবে আমাদের যেই চিন্তার জায়গা, মূল চিন্তার জায়গা থাকার কথা, তারা নিজেদের এজেন্ডার কারণে আমাদেরকে ওই জায়গা থেকে দূরে সরাই দিচ্ছে কিনা? তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এবং সর্বশেষ যেটা, যে আমাদের যেই, আমি যদি দুইটা জগৎ চিন্তা করি, চিন্তা জগৎ এবং ভোট জগৎ, তো ভোট জগতে এত অকিঞ্চিৎকর হওয়ার পরও চিন্তা জগতে বামেরা কেন এত শক্তিশালী, এবং এটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমাদের করা উচিত কি সাধারণ নাগরিক হিসেবে? আচ্ছা, হ্যাঁ, অনেকগুলি কথা তো বলছেন, মানে আসলে এইগুলো নিয়ে অনেক লম্বা কথা হয়ে যাবে। আমি অল্প কথাই দু একটা জিনিস বলার চেষ্টা করি আর কি। এই যে একটা অপারেশনের জায়গা বললেন, যে আসলে একটা সার্টেন টাইম পর দেখা যাচ্ছে যে একটু ফ্রি স্পেস তৈরি হচ্ছে। যেমন ধরেন বাংলাদেশের ইতিহাস যদি আমি দেখি, আমি ওই সিনেমা নিয়ে এত কিছু কাজ করছি, তো তখন আপনি দেখবেন যে বাংলাদেশে ভালো সিনেমা হয়েছে ওই যে 65 থেকে 75-এর মধ্যে বা 80-র মধ্যে কিছু ভালো সিনেমা হয়েছে। বা যদি ওই আর্ট ফিল্মের কথাও ধরেন, যে ঘুড্ডি টুড্ডি এগুলি হয়েছে 80-81-র দিকে। মানে একটা ফ্রি এনভায়রনমেন্ট কিন্তু আমরা পাইছি মাঝে মধ্যে, বা 90-এর পরেও দেখেন, বা এরশাদের সময়ও আসলে এরশাদ ওই জায়গাটাতে কবজা করতে পারে নাই। কিছু ফ্রি এনভায়রনমেন্ট আমাদের তো ছিল, মানে গত 15 বছরে যেটা ছিল এটা তো খুবই ডিভাস্টেটিং। মানে আপনি কথা বললেই সবসময় ভয়ে থাকতে হইতো যে আপনাকে গুম করে ফেলবে কিনা, মানে ওই ভয়টা ঢুকায় দেওয়া হয়েছিল। যে কয়জন লেখক সাহিত্যিকই হয়েছেন, মুস্তাক আহমেদ তো জেলে মারাই গেলেন, হ্যাঁ, কিশোর ছিলেন, উনি কার্টুনিস্ট ছিলেন, এরকম কবি সাহিত্যিকদের উপর যতটা না গুম খুম হয়েছে, তার চাইতে কিন্তু ওনাদেরকে ভয়ের মধ্যে, পেরিফেরির মধ্যে ঢুকায় রাখা হয়েছে, যে আপনারা চিন্তা করবেন না, আপনারা বেশি কথা বলবেন না। তো এর আগ পর্যন্তও কিন্তু যদি দেখেন অ্যাজ সাচ ওই রকমের সমস্যা ছিল না। এর সাথে আমলে কিন্তু আপনি কথা বলতে পারতেন, হ্যাঁ, বা ওই সময় সিনেমা টিনেমাও কিন্তু বানানো গেছে, কবিতা এরশাদ বিরোধী কবিতা তো প্রচুর লেখা হয়েছে, মানে এগুলি হয়েছে। কিন্তু অপারেশনের জায়গাটা যেটা আমার কাছে মনে হয়, ওই প্রথম দুইটা কোশ্চেনকে একসাথে করে বলি। আমাকে ওই যে আমার এক ফ্রেন্ড বলতেছিলেন, বা অনেকেই বলেন যে এত হাজার হাজার মানুষ মারা গেল জুলাইয়ে, তারপরেও আমরা দেশটাকে ঠিক করতে পারলাম না। মানে সবাই তো খুব মানে কি বলবো, যে এটা বিষাদের একটা ঘটনা, একটা মন খারাপের একটা ব্যাপার, যে এত মানুষ মারা গেল, এত শহীদ হইল লোকজন, এত লোকজন আহত হইল, কিন্তু আমরা সেই আগের মতোই অবস্থা শুরু হইতে যাচ্ছে। তো আমি এটাকে বলি যে আসলে এটা প্রাণ দেওয়ার সাথে জড়িত না, এটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির সাথে জড়িত। আমরা যখন জুলাইয়ের অভ্যুত্থানটা হয়েছে, আমরা কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল জায়গা থেকে এটা করতে পারি নাই, যে না আমরা ভবিষ্যৎটা এরকম চাই। এবং এখনও যদি দেখেন আমাদের ফেলিউরটা কিন্তু হচ্ছে আসলে ইন্টেলেকচুয়াল ফেলিউর। আমরা কী রকমের বাংলাদেশ চাই সেটা নিয়ে আমরা কিন্তু ডায়লগই করতে পারি নাই। যে সংস্কার কমিটি হয়েছে, যে জায়গাটা হয়েছে, সেটা কিন্তু ওই এলিট ক্লাসের দখলেই আছে। আপনি কি বলবো, যে দুইটা মুদির দোকানদার কথা বলতে পারবে না, 5জন হাউসওয়াইফ কথা বলতে পারবে না, কিন্তু ওনারা বিকজ দে আর হাউসওয়াইফ তাদের যেন কোনো কথা নাই। এইরকমের আমরা তো আটায় ফেলছি। এই যে একটা এলিট ক্লাসের মধ্যে আমাদের চিন্তা চেতনা ঢুকে গেছে, এবং একটা পিএইচডি না থাকলে আপনার কোনো জ্ঞান নাই, আর মাস্টার্স না থাকলে তো আপনার সাথে কথাই বলা যাবে না। তো এই যে একটা এনভায়রনমেন্ট আছে আমাদের দেশে, এইটারে তো আমরা এড়াইতে পারতেছি না। আমরা একটা ইন্টেলেকচুয়ালি, ভাই ওই যে পুলিশ সংস্কার কমিশন নিয়ে আমি একটু পড়তেছিলাম, লোকজন বলে যে আপনি সংস্কার কমিশন এত হয়েছে, এগুলি নিয়ে কথা নাই। তো এটার আউটলাইন দেখলাম, যারা পুলিশ সংস্কার কমিশন করছেন ওনারা কোনোদিন জেলখানার কয়েদিদের সাথে গিয়ে কথাই বলেন নাই। তো ভাই জেলের কে, মানে যাদেরকে থানায় ধরে নিয়ে গেছে, এরকম 10 জন লোকের সাথে কথাই বলে নাই। যে রিমান্ডে নিছে সে না জানে পুলিশ কি জিনিস।
ভাই যে থানায় এজাহার করতে গেছে সে না জানে পুলিশ কি জিনিস, যে জেলখানায় থাকে সে না জানে পুলিশ কি জিনিস, আর এই পুলিশ কমিশন আপনারা করতেছেন হচ্ছে পুলিশের লোকজন দিয়ে। তো এইভাবে ইন্টেলেকচুয়াল ইন্টিগ্রিটি হবে বলেন? মানে জুলাইয়ের আগে যা ছিল জুলাইয়ের পরেও তাই হচ্ছে, কারণ হচ্ছে এই ইন্টেলেকচুয়াল যে জায়গাটা সেটা একটা জায়গার মধ্যে আটকে আছে, এইটা কমন পিপলের জায়গাতে গিয়ে ইন্টারাক্ট করতেছে না, ওই জায়গাগুলিকে অ্যাকোমোডেট করার মতো জায়গাতে নাই। এটা হচ্ছে আমার কথা, এটা হচ্ছে না এই কারণে, এবং এইটা হয়ে আসতেছে অনেক দিন আগে থেকে। এবং ওই যে বামরা কেন শক্তিশালী সেটার ঘটনা হচ্ছে মানে আপনি যদি দেখেন, আমার এটা ধারণা, এটা অ্যানালাইসিস করলে দেখা যাবে এখন যারা সরকারি বড় বড় পদে আছেন, সচিব, উপসচিব, এরা দেখবেন সবাই ছাত্র ইউনিয়নের রাজনীতি করে আসছে, নাইলে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিল। এখনকার পত্রিকার সম্পাদকদের দেখেন, আপনি 40 জন পত্রিকার সম্পাদক নেন, আপনি যারা বড় বড় সাংবাদিক হিসাবে চিনেন তাদের সবার আপনি ইয়ে করেন, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করেন, আপনি বাম ছাড়া কিছু পাবেন? আপনি 2-4টা পাবেন হচ্ছে জামাত ইসলামের, এর বাইরে তো আমাদের এখানে কোনো কি বলবো ইন্টেলেকচুয়াল ডাইভার্সিটিই নাই। আর আপনি যদি বামদের বিরুদ্ধে কথা বলেন তাইলে তো আপনাকে শেষ করে দিবে ভাই, আপনার পার্সোনাল লাইফ নিয়ে আপনার যা কিছু আছে আপনারা শোয়াই দিবে, যাতে আপনার কথা আর কোনোদিন সামনে না আসতে পারে আর কি। তো এই যে একটা বাম বলয় তৈরি হয়ে আছে, এটা ওনাদের ইন্টেলেকচুয়াল ন্যারেটিভের স্ট্রেংথের কারণে নাই, এটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচারের কারণে আছে। আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার স্ট্রাকচারটা এই জায়গাটাতে আটকে আছে। মানে এখন একটা কথা হয়েছে কি, 60-এর দশকে 70-এর দশকে আপনাকে যদি চিন্তা করতে হয় আপনাকে অবশ্যই মার্কসিস্ট হইতে হবে, এবং এখনও আপনি যদি অ্যাক্টিভিস্ট হন আপনি তো মার্কসিস্ট না হয়ে উপায় নাই। মানে কিন্তু বাংলাদেশে মার্কসিস্ট হওয়া আর বামপন্থী হওয়া এক ঘটনা না। তো এই কারণে এটা পাওয়ারফুল হয়ে আছে, কারণ এটা পাওয়ার স্ট্রাকচারে আপনি দেখবেন আওয়ামী লীগের খুব কাছাকাছি ছিলেন এনারা, এবং বিএনপিরও খুব কাছাকাছি আছেন এনারা। আপনি এর বাইরে গিয়ে যদি যারা কথা বলতে চাইবে, ওই যে নেটওয়ার্কিংয়ের মধ্যে তো ফিট ইন করবে না। তো আবার কথা হচ্ছে যে ভাই প্রায়োরিটি দেওয়ার দরকার নাই, কিন্তু যে এর বাইরের ভয়েসগুলি আছে সেই ভয়েসগুলিকে আপনারা শাটডাউন করে দিয়েন না, নীরব করে দিয়েন না। কেউ যদি, আমি বলতেছি না যে আমি যে ধরেন আমি কিছু বামদের সমালোচনা করছি, আমার সমালোচনাগুলি খুব ভ্যালিড, কিন্তু আমার কথা ভুল হইলেও তো আমার কথাটা বলতে দিতে হবে। মানে আমাকে যদি আপনারা ভিরিফাই করে ফেলেন তাইলে তো আর কেউ পরবর্তীতে জায়গাগুলিকে বলতে পারবে না, এই আর কি। এই হচ্ছে আমার কথা, যে আসলে এখানে চিন্তার জায়গাটাকে তৈরি করতে পারতে হবে। এই জায়গাটা তৈরি হয় নাই বলেই হচ্ছে আমরা বারবার বিপদে গিয়ে পড়তেছি। মানে আমরা এখনও, আমি মনে করি সময় আছে যে নতুন একটা আমরা কিভাবে করতে চাই, বাংলাদেশের জায়গাটাকে কিভাবে অপারেট করতে চাই, সমাজের জায়গাটাকে, ওইটা আমরা জায়গাটা তৈরি করতে পারতেছি না। করতে পারলে এই অপারেশনের জায়গাগুলি কমে আসবে। আমি রকম আপনার লেখা অনেকদিন ধরে আমি ফলো করি। আমি রকম ফেসবুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে, তো আমি দেখতাম তো আপনি অনেক ফেসবুক স্ট্যাটাস দিতেন, তো আপনার ফেসবুক স্ট্যাটাসে 10টা 12টা লাইক করতো। তো আমি খুব ডিসহার্টেন হইতাম যে এটা কিভাবে সম্ভব, মানে এমন চিন্তা বা এমন কথা আসলে খুব কম বুদ্ধিজীবীরা বলতেছে, বা আশেপাশে যারা কথাবার্তা বলতেছে। তো আপনার লেখা কেন আসলে মানে কোট আনকোট ভাইরাল হইতেছে না? ভাইরাল হওয়ার দরকার নাই, মানে 100, 200, 300 এমন হওয়া কথা, কারণ আপনার তখন প্রায় 12, 13, 14 হাজার ফলোয়ার ছিল সেই অর্থ। তো ব্যাপারটা হচ্ছে যে কথা কেন মানুষ বলতেছে না বা শেয়ার করতেছে না, মানে ব্যাপারটা এইটা। আপনি সাইলেন্সের কথা বলতেছেন যে এটা শুধু রাষ্ট্র যে আসলে চাপাই রাখে কথা বলতে দিচ্ছে না, ব্যাপারটা এমনও না, মানে সেলফ সেন্সরডও হয়। আমি কথা বলি কি হবে আসলে, আমি একটা কথা বললে সেই কথাটা আসলে ইম্প্যাক্ট কত, মানে আমি তো ইম্প্যাক্ট দেখতেছি, সেটা দরকার নেই। তো আমি আপনার এই লেখাগুলো দেখতাম, ভাবতাম যে তিনি কেন কথা বলতেছেন, কারণ ওই কথাগুলো আমরা বললে আমার তো আসবেই না, আমার 10-20টা হবে হয়তো, কিন্তু আপনি কেন বারবার কথা বলতেছেন? হ্যাঁ, তো এই কথাগুলো আসলে এই সেলফ সেন্সরের ব্যাপারটা আছে, শুধু ভয়ের ব্যাপারও না, মানে এটার ইম্প্যাক্টটা কি হবে এটা আসলে আমি যাই বলছি কোনো কেউ আমার কথা শুনতেছে না। যেমন মনে করেন ফাইজ ভাই বাংলাদেশের কথা বলেন, তিনি পানি বর্জন নিয়ে লিখছেন, জিয়া হাসান ভাই লিখছেন, হ্যাঁ অর্থনীতি নিয়ে লিখছেন, ঠিক আছে। তো এইগুলো আসলে লিখে কি হচ্ছে? কিছুই হচ্ছে না, কেউ তাদের কথা শুনতেছে না।
ঠিক আছে? ফলে এই বিষয়ে কথা বলা দরকার নেই, লতা পাতা এইগুলো নিয়েই আসলে বলা হচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আপনার যে ব্যাপারটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ব্যক্তিগত কথা আর কি, সেটা হচ্ছে বাংলাদেশ পন্থী যে কথাটা বলেন, যেমন বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি পলিটিক্স, বাংলাদেশি চিন্তা। যেমন জাফুয়া সাবেরা যে এটা নিয়ে কথা বলছিলেন, আমি মিস করছি, আমার জাফু আগ্রহ ছিল। তো জাফুয়া সাবেরা আমি যখন বলছেন তখনই আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছি, কিন্তু এটা উর্দু মুভি, উর্দু মুভি দিয়ে বাংলাদেশি মুভি হইতে পারে। তো বাংলাদেশি যে আসলে আমাদের যে চিন্তা, আমাদের যে কালচার, আমাদের যে ধর্মীয় ভাব চেতনা, রাষ্ট্রীয় যে আকাঙ্ক্ষা, এগুলো যে একটা বাংলাদেশপন্থী ঘটনা হইতে পারে, মানে আপনার সাথে কথা বলি ঘটনা, কোনো ঘটনা আসলে ঘটনা হয়ে যাইতেছে, মানে এইটা তো একটা মানে সেন্সরশিপেরই ঘটনা। হ্যাঁ, বাংলাদেশপন্থী কোনো চিন্তা, বাংলাদেশপন্থী কোনো লেখক, বুদ্ধিজীবী এগুলো আর নাই হয়ে যাইতেছে। এর ফলে আসলে আমরা শুনতেছি না, আমরা যে কলকাতা বা বাম এদের দিকে অভিমুখ হইতেছি। তো আপনার কথা ভালো লাগছে যে আসলে আমি যেটা বলতাম, আমার অ্যাড করার জায়গাটা ছিল সেটা হচ্ছে সেলফ সেন্সর, যে আমরা করি যে আমার কথা বললেও আমার লাভ হইতেছে, তো দরকার কি এইটাই। আমি জাস্ট ওনার সাথে একটা পয়েন্ট অ্যাড করি। হ্যাঁ, এটা আসলে একটা অভ্যাসেরও ব্যাপার, মানে দুইটা জিনিস। একটা হচ্ছে যে আসলে আমি কথা বইলা কেউ যদি আমাকে খেয়াল না করে, আমি তো একটা সময় পরে মোটিভেশন হারাই ফেলবো। আমি কার জন্য কথা বলতেছি, কেউ যদি আমাকে খেয়ালই না করে। তো এইটা সবারই দায়িত্ব আছে, যাদেরকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি তাদের কথাগুলিকে ছড়ায় দেয়া, বলা। আরেকটা হচ্ছে অভ্যাসের একটা ব্যাপার আছে। আপনি আজকে যদি এখানে কোনো রিক্সাওয়ালাকে, কোনো মুদি দোকানদারকে, কোনো হাউস ওয়াইফকে এখানে মঞ্চে তুলে দেন কথা বলার জন্য, ওনারা কিন্তু প্রথমে কথা বলতে চাইবে না বা পারবেও না। কিন্তু এটাকে যদি আপনারা একটা অভ্যাস করে তুলেন, যেমন ধরেন জুলাইয়ের যত প্রোগ্রাম হইতেছে এখানে আমি আসলে দেখি না এই গ্রুপটা মিসিং। মানে আপনি কোনো হিরো হইতে হবে, আপনার পত্রিকায় ছবি থাকতে হবে, কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে হবে, এরকম না। যারা তো মানে আমি তো বসুন্ধরা এলাকায় ছিলাম, তখন দেখছি যে ওইখানে পুরুষদের চাইতে মেয়েরা বেশি, মহিলারা বেশি। যাদের বাচ্চা কাচ্চারা ওই নর্থ সাউথে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ওই মহিলারা কাঁদতে কাঁদতে নাইম আসছেন। তো আপনারা যদি ওনাদেরকে আমরা যদি অ্যাকোমোডেট না করতে পারি, ওনারা তো কথা বলবে না। বা নতুন নতুন কথা বলার তো আসলে স্কোপ করে দিতে হবে, তাইলে সেন্সরশিপের প্যাটার্নটা ভাঙতে পারবে, এর আগে ভাঙতে পারবে না আর কি। মানে দুই পক্ষ থেকেই আছে। একটা হচ্ছে যে আমাদেরকে তো আসলে কথা বইলা কি লাভ, এই ব্যারিয়ারটা ভাঙতে হবে। আরেকটা হচ্ছে যারা কথা বলতে চান ওনাদেরকে সুযোগ দিতে হবে। ওনারা কিছুদিন কথা বললে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের আসলে ভ্যালু অ্যাড করার কিছু আছে কিনা। আমি মনে করি সবারই কিছু না কিছু অ্যাড করার স্কোপ আছে আর কি। তো থ্যাংক ইউ। আমার কথা ছিল যে মাহমুদের কথা শুনে আমার মনে হলো যে দুইটা জায়গায় একটু অ্যাড করি। একটা হচ্ছে সার্ভেলেন্স তো আছে, সার্ভেলেন্স তো আসলে আরও অনেক স্ট্রং হয়েছে আর কি, এবং আমাদের ডে টু ডে লাইফের মধ্যে ঢুকে গেছে। আমরা যদি অন্য জায়গাগুলিও দেখি, যেভাবে ধরেন গাজাতে যেভাবে হামলা হয়েছে, বা আমেরিকা যেভাবে ধরেন লাদেনকে ধরলো, সেটা তো খুবই মানে একদম ডেইলি লাইফে কি ঘটতেছে সেটা পর্যন্ত সার্ভেলেন্সের মধ্যে চলে আসছে। তো এইটা সার্ভেলেন্স আরও স্ট্রং হচ্ছে, সার্ভেলেন্সের মধ্যে আমরা আসি। আগে জিনিসগুলি যতই একটু হালকা পাতলা থাকুক, এটা আরও স্ট্রং হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আর কি। সার্ভেলেন্সের একটা ঘটনা। সেকেন্ড আরেকটা ঘটনা মনে হচ্ছিল যে আপনার ওই আমার কাছে, আমি আমার কথাতে মিস করে গেছি, আপনার কথাতে মনে হইল যে এখানে একটা রেফারেন্স সিস্টেম আছে আর কি। সেই রেফারেন্স সিস্টেমের বাইরে আসলে আমরা খুব একটা যাইতে পারতেছি না। আগের রেফারেন্স সিস্টেম হচ্ছিল যে ওই মুক্তিযুদ্ধের চেতনা, এইগুলি হচ্ছে, এইগুলিতে আঘাত টাঘাত দেওয়া যাবে না। এখন হচ্ছে যে আমরা একভাবে কাজ করা, চিন্তা করে অভ্যাস হয়ে গেলে মুশকিলটা হয় কি, আমরা মনে করি এইটার রিপ্লেসমেন্ট আরেকটা রেফারেন্স সিস্টেম হবে। তো এইটা বাজে আর কি, যে আমাদের যে ওই ধরেন একটা বললো, বিবিসি বললো, তার মানে এটা সত্যি কথা। কিন্তু দেখেন ওনারা কিন্তু সত্যি কথা বলে না, মানে বাইরে সব কিছুতে এরকমই, যে ধরেন কোনো একজন একটা কিছু বললো, ওই যেটা পরে ওই রাজু ভাইও বলতেছিলেন যে যারা ফেসবুকে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল হয়ে পড়ছেন, ওনারা কিন্তু নিজেদের এজেন্ডা আসলেই তো করতেছেন। ওনারা যেদিকে আলাপটাকে নিয়ে যেতে চান, ওনাদের যেহেতু রিচ 4-5 কোটি, যেটা আসলে কোনো পত্রিকারও নেই, মানুষ তো এগুলি নিয়েই কথা বলছে। আর আজকে দেখছেন উনি কি বলছে, আর আজকে দেখছেন উনি কি বলছে, মানে এইভাবে তো একটা রেফারেন্স সিস্টেম দাঁড় করায় হয়ে যাচ্ছে। এবং এই রেফারেন্স সিস্টেমটা যত ফল্টি হচ্ছে তত ঝামেলা বাড়তেছে।
মানে নানান ধরনের পোলারাইজেশন হচ্ছে, এবং এগুলি আমাদেরকে আমি কি বলবো যে ঠিক উপায়ে চিন্তা করার জায়গাগুলিতে আসলে আটকায় দিচ্ছে। তো এই দুইটা জিনিস বলার আর কি, যে একটা হচ্ছে ওই আমাদের ইয়ে আছে সার্ভেলেন্স সিস্টেম, খুবই স্ট্রং সার্ভেলেন্স সিস্টেমের মধ্যে আমরা ঢুকবো, আমরা আসি, এটাকে অ্যাভয়েড করার একটা জায়গা আমাদেরকে তৈরি করতে হবে। আর হচ্ছে রেফারেন্স সিস্টেমটাকে আমাদের এক্সামিন করতে হবে। আগে যেমন ছিল বইয়ে লেখা আছে তার মানে সত্যি, আর বা এখন পত্রিকাতে লেখা আছে মানে সত্যি, এটা আমাদেরকে ভাবার জায়গা থেকে বাইর হইতে হবে আর কি। এই দুটো